টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন নরেন্দ্র মোদী। প্রস্তুত দিল্লি। যোগ দেবেন শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। সঙ্গে করে এখন নিউ ইয়র্কে টিম বাংলাদেশ। ক্রিকেটারদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আসবে বললেন তামিম। ভোরের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সাভানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক ও তার আশপাশে দখল নেয়া জমি আয়ত্তে নিয়েছেন দুই জেলার প্রশাসন। আদালতের নির্দেশে সম্পত্তি ক্রোক আদেশ বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে পার্কটি নিয়ন্ত্রণে নেয় গোপালগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসন। রিসর্ট থেকে মাছ চুরির অভিযোগে পার্কের মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলাও করেছে দুদক। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সারা দেশে এখন আলোচিত বিনোদন কেন্দ্র। আদালতের নির্দেশে এটি আয়ত্তে নেয় দুই জেলার প্রশাসন। শনিবার দুপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পার্কে আসেন মাদারীপুর ও গোপালগঞ্জের জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় দুর্নীতি দমন কমিশনের দুই জেলার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথমে তারা পার্ক ও আশপাশের দখলে নেওয়া জমি পরিদর্শন করে তালিকা করেন এখানকার সব সম্পত্তি। আদালতের নির্দেশে সম্পত্তি কোরকের নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে পার্কটি নিয়ন্ত্রণে নেয়ার কথা জানায় দুদক। এদিকে পার্কের ভেতরে থাকা পুকুরের 590 কেজি মাছ গোপনে বিক্রির দায়ে শরীফুল ইসলাম নামে একজনের নামে গোপালগঞ্জ সদর থানায় মামলা করে দুদক। এর আগে মাইকিং করে পার্কটি নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেয় প্রশাসন। শিগগিরই পার্কটি দেখভালের জন্য রিসিভার নিয়োগের কথাও জানায় জেলা প্রশাসন। জেলা প্রশাসন আদালতের নির্দেশে দুদকের সহযোগিতায় আমরা একটা ব্যবস্থাপনা কমিটি করে এখানে যে ইকো রিসোর্টে পার্কটি রয়েছে সেটা সচল করব। সেখানে আমরা যে আয় হয় সেটাকে আমরা একটা অ্যাকাউন্টে জমা রাখবো। পার্কটি জেলা প্রশাসন নিয়ন্ত্রণে নেয় খুশি স্থানীয়রা। দখল করা কৃষি জমি ফেরত দেওয়ার দাবি প্রান্তিক কৃষকের। সরকার বুঝিয়ে পাইছে, আমাকে রাস্তাটা ক্লিয়ার করে দিক আর আমাকে জায়গা জমি যেটা জোর পূর্বে সেনেছে জায়গাটা বুঝে দিক। পুলিশের আইজিপি থাকাকালীন সময়ে গোপালগঞ্জ সদর ও মাদারীপুরের রাজৈরে কয়েকশো বিঘা জমি জোর করে দখলে নেয় বেনজির আহমেদ। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। দর্শনার্থীদের পদচারণায় দিনের বেশিরভাগ সময় যেখানে মুখরিত থাকত এই বিনোদন কেন্দ্রটি, সেটি এখন কেবলই শুনশান নীরবতা। আদালতের পরবর্তী নির্দেশনা না পাওয়া গেলে এটির কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, গোপালগঞ্জ। দেশের বাইরের খবর। আজ সন্ধ্যায় টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত দিল্লি। এআই প্রযুক্তি সহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আমন্ত্রিত বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে। ভারত মাতা কি। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন তিনি। পাশাপাশি প্রায় 30 জন মন্ত্রীরও শপথ নেওয়ার কথা রয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে। G20 শীর্ষ সম্মেলনে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, মোদীর শপথ অনুষ্ঠানকে ঘিরেও থাকছে একই রকম ব্যবস্থা। অনুষ্ঠানস্থল ও আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে 5টি আধা সামরিক সংস্থা, NSG কমান্ডো এবং ড্রোন মোতায়েন থাকবে। রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি বিশাল এলাকা নো ফ্লাই জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। শুধু বিমান নয়, ফানুস বা ড্রোনও ওই এলাকায় ওড়ানো বা চালানো যাবে না। এ সময় বিশিষ্ট ব্যক্তিরা যে পথে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন সেই পথে স্নাইপার ও সশস্ত্র কর্মীরা থাকবেন সতর্ক অবস্থায়। এছাড়া ড্রোনের মাধ্যমে কৌশলগত অবস্থানগুলোর উপর নজরদারি করা হবে নিখুঁতভাবে। এআই প্রযুক্তি এবং ফেসিয়াল রিকগনিশনের মতো উন্নত প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে।
রাষ্ট্রপতি ভবনের চারপাশে কৌশলগতভাবে অবস্থান নেবে সোয়াত টিম এবং এনএসজি কমান্ডো সহ প্রায় ২৫০০ পুলিশ। এ উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সীমান্ত নিরাপত্তা বাড়ানো হবে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে ভারতের প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের ৭ দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মালদ্বীপ, শ্রীলঙ্কা, সেশেলস, মরিশাস, নেপাল এবং ভুটানের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। পাশাপাশি একই দিন সন্ধ্যায় আমন্ত্রিত নেতারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজে যোগ দেবেন রাষ্ট্রপতি ভবনে। তাদের হোটেল থেকে অনুষ্ঠানস্থলে যাওয়া এবং ফিরে আসার জন্য নির্ধারিত রুট থাকবে। সেসব রুটে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এদিকে দিল্লিতে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য আশপাশের বাসিন্দা এবং দর্শনার্থীদের ট্রাফিক পরিবর্তন সম্পর্কে অবগত থাকা এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানার পরামর্শ দেওয়া হয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এক দশক ধরে ক্ষমতায় থাকা বিজেপি নেতা নরেন্দ্র মোদী রেকর্ড তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন। একজন চাওয়ালা থেকে বিশ্বের অন্যতম শীর্ষ নেতা বনে যাওয়ার গল্পটা আন্দোলিত করে সাধারণ মানুষকে। বলা হয় বিশ্বমঞ্চে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতের উত্থানের নেপথ্যে তিনি। শক্তিশালী নেতৃত্ব এবং কূটনৈতিক কৌশলের ফলে পশ্চিমাদের কাছেও অতি কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব। তবে সমালোচনা বিতর্ক পিছু ছাড়েনি মোদীর। আছে বিভাজনের রাজনীতির অভিযোগও। এবারে থাকছে নানা চড়াই উতরাই পেরিয়ে একজন চাওয়ালা থেকে মোদিজি হয়ে ওঠার গল্প। গৌরব কা ক্ষণ হ্যায় মাননীয় প্রধানমন্ত্রী জি। ভারতের 18তম লোকসভা নির্বাচনে সরকার গঠনে প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পার করতে না পারায় জোট সঙ্গীদের ওপর ভর করে সরকার গঠন করছে বিজেপি। গত 10 বছরে অনেকটা একচ্ছত্র আধিপত্য দেখালেও এবারে সম্পূর্ণ ভিন্ন চিত্র। দর কষাকষি আর ভাগবাটোয়ারার ফলে হঠাৎ গ্যাড়াকলে গেরুয়া শিবির, কঠিন বাস্তবতার মুখে নরেন্দ্র মোদী নিজেও। সব ছাপিয়ে শরিক দলগুলোর সমর্থন নিয়েই টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে দেশটির মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তবে একেবারে সাধারণের কাতার থেকে রাজনীতির শীর্ষে তার আরোহণ যেন রূপকথাকেও হার মানায়। তার এমন উত্থান ও সফলতা বিস্মিত করে অনেককেই। যদিও নানা নাটকীয়তায় ঘেরা মোদীকে একদিকে উন্নয়নের কারিগর বলা হলেও অন্যদিকে সাম্প্রদায়িকতার অভিযোগে অভিযুক্ত করা হয়। এই তো গত বছরই গুজরাটের ডাঙ্গায় মোদীর ভূমিকা নিয়ে ইন্ডিয়া দ্য মোদী কোয়েশ্চেন নামে বিবিসির 2 পর্বের তথ্যচিত্র প্রকাশের পর পরিস্থিতি অনেকটাই তার প্রতিকূলে চলে যায়। 1950 সালের 17 সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরের এক দারিদ্র্য পীড়িত পরিবারে জন্মগ্রহণ করেন মোদী। ছোটবেলায় বাবার দোকানে চা বিক্রিতে সহায়তার মধ্য দিয়ে তার কর্মজীবনের শুরু। 1970 সালে তিনি নাম লেখান বিজেপির মূল সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এ। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে অনার্স এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে একই বিভাগে মাস্টার্স শেষ করা মোদীর রাজনৈতিক ক্যারিয়ার শুরু মূলত 1985 সালে বিজেপিতে যোগদানের মধ্য দিয়ে। 3 বছরের মাথায় তিনি গুজরাট বিজেপির সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। 1995 সালে কেন্দ্রীয় বিজেপির সম্পাদক মনোনীত হয়ে তিনি দিল্লি, হরিয়ানা ও হিমাচলের দায়িত্ব পান। 2001 সালে কেশুভাই প্যাটেল অসুস্থতার জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিলে তার স্থলাভিষিক্ত হন নরেন্দ্র মোদী। এর মাত্র 1 বছরের মাথায় গুজরাটে ঘটে হিন্দু মুসলিম দাঙ্গা। এই দাঙ্গার জন্য দায়ী করা হয় মোদীকে। এতে নিহত হয় 2000-এরও বেশি মানুষ। ওই পরিস্থিতিতেও 2002 সালে নির্বাচনের মাধ্যমে আবারও রাজ্যটিতে ক্ষমতায় আসেন মোদী। মুখ্যমন্ত্রী নির্বাচিত হন পরের 2 দফাতেও। এই সাফল্যই তাকে 2014 লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে সাহায্য করে। এতে একজন চাওয়ালা থেকে ভারতের সর্বোচ্চ ক্ষমতাধর আসনে বসেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। আর সে বছরই জানা যায় মোদী বিবাহিত। বারাণসীতে মনোনয়নপত্র দাখিল করার সময় যশোদাবেন নামের এক নারীকে স্ত্রী হিসেবে উল্লেখ করেন তিনি। এরপর টানা 1 দশক ক্ষমতায় থেকে অবকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছ ও আধুনিক ভারত গড়তে তার উল্লেখযোগ্য পদক্ষেপ লক্ষ্য করা যায়। ভারতকে বিশ্বের 5ম অর্থনৈতিক শক্তি করে তোলার কৃতিত্ব দাবি করেন নিজেই। অভ্যন্তরীণ রাজনীতির গণ্ডি পেরিয়ে বিশ্ব পরিমণ্ডলেও ব্যাপ্তি ছড়িয়েছেন তিনি। প্রতিবেশী সহ পরাশক্তিদের সঙ্গে কৌশলী হয়ে সুসম্পর্ক বজায় রাখছেন। যদিও কানাডা, মালদ্বীপ, চীনের সঙ্গে মনোমালিন্যের খবর প্রায়ই শিরোনাম হতে দেখা যায়। বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতিতে ভারতকে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ করে তোলার পেছনে মোদীর অবদান অনস্বীকার্য। শক্তিশালী নেতৃত্ব ও নিপুণ কূটনৈতিক কৌশলের ফলে সময়ের পরিক্রমায় বিশ্বের প্রভাবশালী নেতা হয়ে উঠেছেন নরেন্দ্র মোদী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।
ভারতের লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নতুন মন্ত্রিসভায় 4 মন্ত্রণালয় পাচ্ছে নাইডুর টিডিপি, আর নীতিশের জেডিইউ পাচ্ছে 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব। এছাড়া লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীকেই বেছে নিয়েছে কংগ্রেস। সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যা 7:15টায় রাষ্ট্রপতি ভবন রায়সিনহা হিলসে চত্বরে শপথ নেবেন তিনি। তার আগেই নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে শনিবার দিনভর শরিক দলগুলোর সঙ্গে বৈঠক হয়েছে নরেন্দ্র মোদীর। দলীয় এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নতুন মন্ত্রিসভায় 2টি মন্ত্রণালয় পাচ্ছে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ এবং 4টি মন্ত্রণালয় পাচ্ছে চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি বা টিডিপি। ভারতীয় জনতা পার্টি নতুন মন্ত্রিসভায় 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে এরই মধ্যে জেডিইউর 2 জ্যেষ্ঠ নেতা লালন সিং ও রামনাথ ঠাকুরের নাম প্রস্তাব করেছে দলটির পক্ষ থেকে। তবে তারা কোন কোন মন্ত্রণালয় পেতে যাচ্ছে তা এখনো নিশ্চিত করা হয়নি। সূত্রের খবর, নতুন মন্ত্রিসভায় 2টি মন্ত্রণালয়ই চেয়েছিল জেডিইউ। এদিকে জোটের আরেক গুরুত্বপূর্ণ শরিক চন্দ্রবাবু নাইডু টিডিপির 2টি কেন্দ্রীয় মন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রী এবং 1 স্পিকারের পদ দাবি করেছে। তবে তারা একজন পূর্ণমন্ত্রীর পাশাপাশি 2জন প্রতিমন্ত্রী এবং ডেপুটি স্পিকারের পদ পেতে পারে বলে জানা গেছে। এদিকে রাহুল গান্ধীকে পার্লামেন্টের বিরোধী দল নেতা হিসেবে নির্বাচিত করতে একটি প্রস্তাব পাশ করেছে কংগ্রেস। শনিবার এ বিষয়ে বৈঠকে বসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। পরে রাহুল গান্ধীকে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে দলটি। CWC unanimously requested Sri Rahul Gandhi ji to take the leader of the opposition position in Lok Sabha. এবার পার্লামেন্টে রাহুল গান্ধী সামনে থেকে দলকে পরিচালনা করবেন বলে জানায় কংগ্রেস শিবির। অন্যদিকে তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় কালীঘাটের বাসভবনে সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এবারের নির্বাচনে রাহুলের হাত ধরে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর শক্তি যোগাচ্ছে গত 1 দশক ধরে হতাশায় ভুগতে থাকা কংগ্রেস সমর্থকরা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক কর্মকাণ্ডের বিরোধিতা করা বহু মানুষের মধ্যে আশার আলো দেখাচ্ছে কংগ্রেস। রাহুল গান্ধীর কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এখন যে বুঝে শুনে কাজ করতে হবে তার বলার অপেক্ষা রাখে না। ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীকে বেছে নিয়েছে কংগ্রেস। লোকসভা 2014 সাল থেকে বিরোধী দলীয় নেতা শূন্য ছিল। কোনো একক দলকে 543 আসনের অন্তত 10% পেতে হয় লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য। গত 2 লোকসভার নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনো দল তা পূরণ করতে পারেনি। এবার কংগ্রেস 99টি আসন পাওয়ায় সে সংকট আর থাকলো না। তাই এবার মোদীকে বিরোধী নেতার মুখোমুখি হতে হবে। গত 1 দশক ধরে প্রতিটি নির্বাচনেই বিজেপি নেতারা বিরোধী দল কংগ্রেসের গান্ধী পরিবারকে নানাভাবে আক্রমণ করেছেন। রাহুল গান্ধীকে পাপ্পু বা অপদার্থ বলে চিহ্নিত করতেও ছাড়েননি তারা। তবে এবার তিনি সেসব কটাক্ষের মোক্ষম জবাব দিয়েছেন নির্বাচনের ফলাফলের মাধ্যমে। ইন্ডিয়া জোটের বৃহত্তম দল হওয়া সত্ত্বেও কংগ্রেস যেভাবে অন্য শরিকদের বিরোধ, ইচ্ছা অনিচ্ছাকে মর্যাদা দিয়ে শেষ পর্যন্ত জোটকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছে, সেজন্য রাহুল গান্ধীর অবদান অনেক বেশি। কংগ্রেসের সাফল্যে ইন্ডিয়া জোটের অন্য দলগুলো যেন গান্ধীর শক্তি টের পেয়েছে। গত 1 দশক ধরে অনেকটাই হতাশায় ভুগতে থাকা কংগ্রেস সমর্থকদের শক্তি জুগিয়েছে রাহুলের হাত ধরে দলটির এ ঘুরে দাঁড়ানো। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক কার্যক্রমের বিরোধিতা করা বহু মানুষের মধ্যে আশার সঞ্চার করেছেন রাহুল। মোদীর বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে বিভাজন ছাড়াও বেকারত্ব, মূল্যস্ফীতি সহ নানা ইস্যুতে তিক্ত বহু মানুষ লোকসভায় তাদের পক্ষে কথা বলার কণ্ঠ যেন খুঁজে পেয়েছে। বলতে গেলে কংগ্রেসের সাফল্যের কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন রাহুল গান্ধী। ভারত জোড়ো এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেছিলেন রাহুল গান্ধী। এ 2 যাত্রায় ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত 10,000 কিলোমিটার হেঁটেছেন তিনি। এ পথ চলা মানুষের কাছাকাছি নিয়ে গেছে তাকে। সাধারণ মানুষকে জড়িয়ে ধরেছেন, সমাজের উঁচু নিচু সব স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন। সব শ্রেণীর মানুষের সঙ্গে সহজভাবে এমন মিশে যাওয়া ভারতবাসী আগে দেখেনি। আর এটাই তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান প্রতিদ্বন্দ্বী করে তুলেছিল। লোকসভা নির্বাচন 2024-এ রাহুলের এই পুনরুত্থানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এখন যে বুঝে শুনে কাজ করতে হবে তার পেছনে রাহুল গান্ধীর অবদান অনস্বীকার্য। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।
সিলেট অঞ্চলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 130 কোটি টাকা গ্রাহকের কাছে বকেয়া পড়ে আছে। এর মধ্যে 15টি সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কাছেই পাওনা 30 কোটি টাকার বেশি। কর্তৃপক্ষ বলছে অর্থের অভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেটের পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বকেয়া 12 কোটি টাকা, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে 2 কোটি টাকা, আর সিলেট সিটি কর্পোরেশনের কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া পাওনা 10 কোটি টাকারও বেশি। লেট পেমেন্ট ফি আছে, সেটা আমরা একটু মওকুফের জন্য তাদের কাছে অনুরোধ জানিয়েছি, আর বাকি যে মূল টাকাটা আছে সেটা আমরা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। সিলেট জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইট স্থাপনের পর থেকে কোনো বিল পরিশোধ করা হয়নি। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম ব্যক্তিগত উদ্যোগে একবার 5 লাখ টাকা দেন। এই স্টেডিয়ামের বকেয়া রয়েছে 2.25 কোটি টাকা। ফ্লাড লাইটের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে প্রায় 1 বছর ধরে। জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন সময় এই স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণে এত টাকা বকেয়া পড়ে আছে বলে জানালেন সাধারণ সম্পাদক। আমি অনুরোধ করব জাতীয় ক্রীড়া পরিষদকে, ওনারা যখন মাঠ বরাদ্দ দেন, যা ওনারা ওই সময় যে ফ্লাড লাইটের যে বিলটা যেন ওনারা যাকেই দেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যখন পারমিশন দিবেন তখন ফ্লাড লাইটের বিলটা যেন যার যার যে ইভেন্ট হয় ওই ইভেন্টে যেন ওইটা পরিশোধ করেন। এদিকে বিপুল অঙ্কের অর্থ গ্রাহকের কাছে পড়ে থাকায় বিদ্যুৎ বিভাগ সংকটে বলে জানালেন সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী। সরকারের কিচ্ছতাসাদের নীতি অনুসারে মানে বাজেট সাশ্রয় করার জন্য বলা হয়েছে। এই টাকাগুলা সরকার দিতে না পারার কারণে আমরা বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অক্ষুণ্ণ রাখতে আমরা সক্ষম হচ্ছি না। 15টি সরকারি প্রতিষ্ঠান সংস্থা বাহিনীর কাছে বকেয়া 30 কোটি টাকার মতো, আর সাধারণ গ্রাহকের কাছে বকেয়া পড়ে আছে 100 কোটি টাকার মতো। বিভাগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহক 5.5 লাখ। ইকরামুল কবির, সময় সংবাদ। শেরপুরের 3টি উপজেলার পাহাড়ি এলাকায় লালন পালন করা হচ্ছে দেশি জাতের গরু। খাওয়ানো হচ্ছে পাহাড়ের ঘাস ও লতাপাতা। চাহিদা থাকায় এরই মধ্যে আসতে শুরু করেছেন ক্রেতারাও। প্রাণী সম্পদ বিভাগ বলছে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এসব পশু সম্পূর্ণ নিরাপদ। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য এবং বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। সকালে পশু ছেড়ে আসা হয় পাহাড়ে। সারাদিন পাহাড় উপত্যকার প্রাকৃতিক চারণভূমিতে খায় ঘাস লতাপাতা। বিকেলে আবার ফিরিয়ে আনা হয় বাড়িতে। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার প্রায় 30 কিলোমিটার সীমান্তবর্তী গারো পাহাড়ে সারা বছর এভাবেই পশু লালন পালন করা হচ্ছে। সীমান্ত জুড়ে প্রায় 4000 পরিবার ঈদুল আজহার জন্য প্রায় 35,000 পশু প্রস্তুত করেছেন। আমাদের দেশে গরু মনে করেন লতাপাতা খা, পাহাড়ি গরু, কিন্তু খামারি গরু নোয়া, এই জন্য মাংসের স্বাদ বেশি লাগে। আঙ্গইতের গরু কোনো ভিটামিন খেলে নাকি সোনা পাহাড়ি গরু পারো সারি দিথই ওবি খায় দের বিকালে আমরা নিয়ে আসি। কোনো খাদ্য মাত্য দিতে লাগে না, পাহাড়ও বেড়ায় খায়। পাহাড়ের গরু কিন্তু বিক্রি করলে অনেক চাহিদা বাড়ে। আমার দেশি গরু এমনি দেখতেও সুন্দর, আমরা কালারও থেকে শুরু করি, মাংস থেকে শুরু করি, সবকিছু আমাদের সুন্দর। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে দেশি জাতের পশু কিনতে ভিড় করছেন ক্রেতারা। সবার কাছে শুনছি যে এই জায়গায় গরু ভালো দেশি গরু পাওয়া যায়, এর জন্য আসছি আর কি দেখতে, কিনতে পছন্দ হয়েছে মোটামুটি আর কি। বাজারের গরু চেয়ে গ্রামের গরুগুলো অনেক ভালো, সুন্দর প্রাকৃতিক অবস্থায় থাকে। পাহাড়ের পরিবেশে প্রাকৃতিক উপায়ে পালন করা পশুর মাংস নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। দেশি গরু যারা লালন পালন করে তারা মূলত প্রাকৃতিক ঘাস লতাপাতা এর উপরেই তাদের মূল খাবারের সংস্থান করে থাকে এবং এদের মাংস সুস্বাদু এবং মাংস নিরাপদ। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার কোরবানির হাটের জন্য শেরপুরে প্রস্তুত করা হয়েছে প্রায় 84,000 পশু, আর স্থানীয় চাহিদা রয়েছে 53,000 পশুর। সময় সংবাদ, শেরপুর। কোরবানির ঈদ উপলক্ষে দেশে গবাদি পশুর ঘাটতি নেই। বাইরে থেকে আমদানির কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। শনিবার বিকেলে ফরিদপুরে 3 দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে কথা বলেন মন্ত্রী। আমদানির কোনো ঘাটতি নাই, সরবরাহের ঘাটতি নাই এবং আমাদের পশু আমদানি করবার কোনো পরিকল্পনা। আমাদের গতবার 5 লক্ষ গবাদি পশু অবিকৃত ছিল, 5 লক্ষ। সেইখানে এবার
আরও 4.5 লক্ষ যোগ হয়েছে। তার মানে আমাদের চাহিদা হলো 1,29,00,000 সামথিং। সেই জায়গায় আমাদের যোগান আছে। রাঘব বোয়ালদের লুট করার সুযোগ তৈরি করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কালো টাকা সাদা করার পথ তৈরি হলে ক্ষমতাসীনরা আরও দুর্নীতির সুযোগ পাবে। পাল্টা জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজ দলের মুখে অনিয়ম বিরোধী বক্তব্য বছরের সেরা জোকস। আজিজ বেনজির ছাপিয়ে এবার বাজেট বিতর্কে রাজনৈতিক দলগুলো। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষমতাসীনদের আকাশকুসুম প্রত্যাশা থাকলেও এর সমালোচনায় মুখর বিরোধী দল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটকে দেখছেন গণমুখী হিসেবে। বাজেট ও দুর্নীতি প্রসঙ্গে ক্ষমতাসীনদের দোষারোপ করায় বিএনপির কঠোর সমালোচনাও করেন ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এই বাজেট পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী, সাহসী বাজেট। 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাজ দল, যাদের মূল নেতারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত, তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে। এটা এই বছরের সেরা যুগ। অন্যদিকে নতুন বাজেট জনগণের কল্যাণে নয়, বরং রাঘব বোয়ালদের লুটপাটের বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15% যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি এটা নাকি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয়, তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এদিকে প্রেস ক্লাবের সামনে ইসলামী ঐক্যজোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ভারতীয় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির পণ্য বর্জন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি করেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে কারামুক্ত শতাধিক যুবদল নেতাকর্মীকে সংবর্ধনা দিল চট্টগ্রাম মহানগর যুবদল। বিএনপি দলীয় কার্যালয়ে নাসিমন ভবনের মাঠে শনিবার নেতাকর্মীদের সংবর্ধনার আয়োজন করা হয়। 28 অক্টোবরের পর সরকার পতন আন্দোলনে রাজপথে যারা কারাবন্দী ও নির্যাতিত হয়েছেন তাদের জন্য ছিল এই আয়োজন। পরে চট্টগ্রামের 43টি ওয়ার্ড এবং 15 থানার কারাবন্দী শতাধিক নেতার গলায় ফুলের মালা পরিয়ে দেন সদ্য কারামুক্ত যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় সামনের আন্দোলনে রাজপথে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আবারও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। শনিবার রাত 9টার পর থেকে পুরো সিলেট নগরী জুড়ে বৃষ্টি শুরু হয়। 10টার পর থেকে তা বেড়ে মুষলধারে পড়তে থাকে। এর আগে টানা 2 ঘন্টা থেমে থেমে বৃষ্টি হয়, এতে তলিয়ে যায় শহরের নিম্নাঞ্চল। রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত 3 ঘন্টায় 220 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্যে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। শনিবার ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি ও পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিটি ভূমি অফিস দালাল মুক্ত থাকবে। কোনো কর্মকর্তা কর্মচারী অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপে স্থগিত 20 উপজেলায় ভোট আজ। এই মুহূর্তে বরিশালের গৌরনদী এলাকায় আছেন রিপোর্টার অপূর্ব অপু এবং বাগেরহাটের মোড়লগঞ্জে আছেন আলী আকবর টুটুল। প্রথমে যাচ্ছি অপুর কাছে।
বরিশাল বিভাগের 6 জেলায় আজ 12টি উপজেলা পরিষদ ভোট গ্রহণ হবে। মূলত এই ভোট গ্রহণ হবার কথা ছিল এর আগে, কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হয়ে যাওয়ায় আজকে এই 12টি উপজেলায় আজকে একযোগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ হবে। তার মধ্যে বরিশাল জেলার 2টি উপজেলায় আজকে ভোট হবে। একটি হচ্ছে গৌরনদী এবং অপরটি হচ্ছে আগৈলঝাড়া। আমি এই মুহূর্তে আছি গৌরনদী উপজেলার একটি ভোট কেন্দ্রের সামনে রয়েছে, বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটে। সকাল 7টা বাজে, এখন 8টার সময় এখানে ভোট গ্রহণ শুরু হবে। তার আগে এই মুহূর্তে সব ধরনের প্রস্তুতি চলছে। এর আগে আপনি জানেন যে গতকালকেই দেখেছি আমরা ভোট গ্রহণের সমস্ত সরঞ্জাম সামগ্রী সেগুলো ভোট কেন্দ্রে আনা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্যদের উপস্থিতিতে। ঠিক এই মুহূর্তে আসলে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার তারা স্ব জায়গায় অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, পুলিশ, আনসার সদস্যরা রয়েছে। এবং আপনি জানেন যে বরিশালের গৌরনদীতে চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী হলেও মোট 2 জন প্রার্থী মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমান। ব্যালটে নাম এবং প্রতীক থাকলেও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি। অর্থাৎ মূলত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে হারিস এবং মনির। এই উপজেলার 7 জন প্রার্থী মোট রয়েছেন। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ মোট ভোটার সংখ্যা রয়েছে 1,74,969 জন এবং 68টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। গৌরনদীতে আমরা দেখেছি গেল কয়েকদিন পর্যন্তই এই ভোটটিকে ঘিরে, উপজেলা পরিষদের ভোটকে ঘিরে এক ধরনের উদ্বেগ রয়েছে, আতঙ্ক রয়েছে, কেননা প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও আমরা অনেক বেশি তৎপরতা লক্ষ্য করেছি। এর পাশের যে উপজেলা গৌরনদীর পাশেই রয়েছে আগৈলঝাড়া উপজেলা। আগৈলঝাড়াতেও আজকে ভোট গ্রহণ হবে। আগৈলঝাড়ায় 3টি পদে 11 জন প্রার্থী রয়েছে। চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠিক এই মুহূর্তে যে ছবিটি দেখছেন, এরা ভোট গ্রহণকারী কর্মকর্তারা সবাই প্রস্তুতি নিচ্ছে। যারা পুলিং এজেন্ট এসেছেন বিভিন্ন জায়গায়, সেই পুলিং এজেন্টরা তারা প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে পরিচয়পত্র জমা দিচ্ছেন, যে সেই পরিচয়পত্র জমা দিয়ে তারা সকাল 8টার সময় এখানে ভোট গ্রহণের শুরু হবে। আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হবে সকাল 8টা এবং বিরামহীনভাবে বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। সবকিছু মিলে ভোটারের প্রত্যাশা যে শান্তিপূর্ণভাবে ভোটটি হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ভোট কর্মকর্তারা বলছেন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ ভোট করতে তারা বদ্ধপরিকর। বরিশাল থেকে আমার কাছে এতটুকু খবর ছিল। আমরা একটু যেতে চাই বাগেরহাটেও, সেখানে আজকে ভোট হবে। সহকর্মী টুটুল রয়েছে, তার কাছ থেকে জানবো বাগেরহাটের ভোটের খবর। বাগেরহাটের 3টি উপজেলায় আজ সকাল 8টা থেকে আসলে ভোট গ্রহণ শুরু হবে। আপনাকে যদি জানিয়ে রাখি, রেমালের প্রভাবে আসলে বাগেরহাটের যে স্থগিত হওয়া 3টি উপজেলা 3য় ধাপের আসলে আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ করার জন্য যে প্রস্তুতি নিয়েছে এখানে নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তারা। আমরা জানি যে আসলে যে সব ধরনের তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে। আর কিছুক্ষণ পর সকাল 8টা বাজার সাথে সাথে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। এবং আমি যদি বলি যে বাগেরহাটের যে শরণখোলা এবং মোরেলগঞ্জ এবং মোংলা, এই 3টে উপজেলায় কিন্তু 193টি ভোট কেন্দ্র রয়েছে এবং এখানে প্রায় 4,78,610 জন ভোটার রয়েছে। তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবে এবং এখানে কিন্তু আসলে চেয়ারম্যান পদে 8 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 14 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসলে 8 জন, এই মোট প্রার্থীরা কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আমরা কয়েকটা দিন ধরে দেখেছি যে আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে খুব উত্তাপ ছড়িয়েছিল এবং বিভিন্ন উপজেলা এবং প্রার্থীদের মধ্যে এবং সমর্থকদের মধ্যে সেই উত্তাপ কিন্তু আজ সেই উত্তাপে আসলে তারা ভোটের প্রয়োগের মাধ্যমে তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে তারা বেছে নেবেন। এই কারণেই কিন্তু আসলে প্রস্তুতি নিয়েছে সরকার এবং সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। আমরা যদি বলি যে এখানে যে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু আনসার সদস্য, পুলিশ সদস্য ছাড়াও কিন্তু একজন ম্যাজিস্ট্রেট রয়েছেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স এবং র্যাব এবং যে এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজাতে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে রয়েছেন। এখানে যাতে কোনো প্রকার যাতে কোনো রকমের এবং নির্বাচন চলাকালীন সময় অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার কারণে কিন্তু এখানে তারা কিন্তু সকাল থেকে টহল শুরু করেছেন এবং যাতে নির্বিঘ্নে
নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোট কেন্দ্রে এসে তারা ভোট দিতে পারে, আর সে ধরনের আসলে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। যদি আমি যে কেন্দ্রে আছি এটা মোড়লগঞ্জের উপজেলার এবং দোবুকাটি যে কেন্দ্র রয়েছে, এখানে কিন্তু আমি যদি বলি যে রিমালের প্রভাবে রাস্তাঘাটে ক্ষয়ক্ষতি হওয়ার কারণে দুর্গম এলাকায় কিন্তু ট্রলার যোগেও কিন্তু আসলে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। এ কারণে এই দুর্গম এলাকায় প্রায় 111টি কেন্দ্র রয়েছে। 111টি কেন্দ্রে কিন্তু এখানে প্রায় 2,57,410 জন ভোটার রয়েছেন এবং তারা কিন্তু এখানে ভোট প্রয়োগ করবেন। আমরা যদি বলি যে এখানে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এই ছিল আমার কাছে নির্বাচনের সবশেষ খবর। 7 বছরে 6 গুণ বেড়ে জনতা ব্যাংকের খেলাপি হয়েছে 30,000 কোটি টাকা। এসব মন্দ ঋণ আদায়ে ব্যর্থ হওয়ায় খেলাপির 57% অর্থই আটকে আছে 7টি প্রতিষ্ঠানের কাছে। অন্যদিকে প্রদানকৃত ঋণের অর্থ সঠিকভাবে আদায় করতে পারছে না ব্যাংকটি। এতে কোণঠাসা হয়ে পড়েছে একসময়ের অর্থবাজারে দাপিয়ে বেড়ানো প্রতিষ্ঠানটি। দুর্নীতি, প্রভাব বিস্তার আর কর্মকর্তাদের অনিয়মের কারণেই ব্যাংকটির বেহাল দশা বলছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 2017 থেকে 2024 রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের 5,000 কোটি টাকার খেলাপি ঋণ ছাড়িয়েছে 30,000 কোটি টাকায়। এক বছরের ব্যবধানেই হয়েছে দ্বিগুণ। এর মধ্যে 14,210 কোটি টাকাই 7 জন গ্রাহকের কাছে জিম্মি। খেলাপি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে অ্যানোনটেক্সের 7,708 কোটি টাকা। এরপর 1,000 কোটি টাকার খেলাপি রয়েছে ক্রিসেন্ট, রতনপুর, এস আলম গ্রুপ, রিমেক্স ফুটওয়্যার সহ চৌধুরী গ্রুপের 625 কোটি ও রাঙ্গা গ্রুপের 552 কোটি টাকার মন্দ ঋণ। মূলত অনিয়ম করে এসব অর্থ বের করে নেওয়া হয় ব্যাংক থেকে। বছরের পর বছর অব্যাহত এমন অনিয়মের কারণেই বর্তমানে ক্যান্সারে আক্রান্ত জনতা ব্যাংক, যার দায় রয়েছে ব্যাংকটির বর্তমান এমডি সহ ঊর্ধ্বতন পর্ষদেরও। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান বলছেন, জবাবদিহিতায় আনতে হবে সাবেক বোর্ড সদস্যদেরও। বোর্ডের লোক যতদিন পর্যন্ত পলিটিক্যাল কনসিডারেশনে বোর্ডে লোক দেওয়া হয় ততদিন এই প্রবলেম থাকবে। সরকারি চাকরি করছে বলে যে উনি ব্যাংকের ডাইরেক্টর হবেন, হু সেজ দিস? সরকারি চাকরি সচিব বলে যে সে ব্যাংকের ডাইরেক্টর হলে উনি চালাইতে পারবে, এটা ঠিক না। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গত বছরের জুন পর্যন্ত ব্যাংকটি মূলধন ঘাটতিতে রয়েছে 2,189 কোটি টাকা। এর কারণ হিসেবে ঋণ আদায় করতে না পারা ও লোকসানকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। বাই সাইনিং দি ডকুমেন্ট অ্যাটেন্ডেন্স যে সিগনেচারটা দিল, এটা দেওয়ার মধ্যে দিয়া হি মেড হিম লায়াবল। ক্রেডিট ডিপার্টমেন্টের যত এমপ্লয়ি এখানে এটার সাথে এন্ডোর্স করছে, এভরিবডি লায়াবল, নোবডি ক্যান এস্কেপ। সিস্টেমটা ঠিক আছে, সিস্টেমের কার্যকরিতা আপনার নাই। সমস্যা যেটা আপনি দেখবেন, এই যে ক্যাপিটাল মার্কেট যে কাজটা করতো সেই লং টার্ম ফাইন্যান্স করে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো, যার জন্য যে তার যে ডিপোজিটের মিসম্যাচ, এটা সবসময় একটা কঠিন ব্যাপার থাকে বাংলাদেশের জন্য। 2023 সালে জনতা ব্যাংকের মোট বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 91,198 কোটি টাকা। এর মধ্যে 23টি বড় প্রতিষ্ঠানের কাছেই রয়েছে 69,583 কোটি টাকা, যা মোট ঋণের 76.33%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির ঈদ ঘিরে সিন্ডিকেটের কবলে মশলার বাজার। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ানো হয়েছে সব ধরনের গরম মশলার দাম। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে সাদা ও কালো এলাচের দাম বেড়েছে 800 থেকে 1000 টাকা। জিরা, দারুচিনি এবং গোলমরিচের দাম কেজিতে বাড়ানো হয়েছে 100 টাকা। বাজারে এসে মালিকার চোখে মুখে যেন আতঙ্ক, শঙ্কা। কোনটি রেখে কোনটি কিনবেন, সবকিছুর দামই তো আকাশ ছোঁয়া। মাছ কিনা হয় না, মাছের দাম বেশি, আমরা কেমনে চলবো? বাজার বাস্তবতা এখন কতটা কঠিন তা হাড়ে হাড়ে টের পান বাজার করতে আসা সাধারণ মানুষ। আমরা মধ্যবিত্ত বলতে কিছু নাই, আমরা স্যান্ডউইচের ভিতরে এখন এদিকে চাপ এদিকে চাপ। অন্যান্য দেশে ঈদ আইলে দাম কমাইয়া দেয়, আর আমাদের দেশের দাম বাড়ে। পণ্যের দাম বাড়াতে যেন একটি অজুহাতই যথেষ্ট। সারা বছর সেই সুযোগই খুঁজে বেড়ান মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা। এই যেমন কুরবানির ঈদ ঘিরে চড়া মশলার দাম। সরবরাহ স্বাভাবিক, তবু কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ানো হয়েছে দর, এমন অভিযোগ খুচরা বিক্রেতাদের। যদি ইন্ডিয়াতে আলু পেঁয়াজ আসে তাহলে বাজার পরিবর্তন আসবে। ঈদের আমদানি আছে, এবার বেচা কেনা এইভাবেই চলতেছে। আমাদের যে পরিমাণ দরকার ওই পরিমাণ আমরা পাইতেছি না। তবে ডলার সংকট ও এলসি জটিলতাকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা। আমরা কিনতে গেলে হয়তো বলি যে শুনি যে বুকিং বাড়ছে, ওখানে মালের ক্রাইসিস।
রাজধানীর মশলার খুচরা ও পাইকারি বাজার ঘুরে জানা যায় 2 সপ্তাহের ব্যবধানে সাদা ও কালো এলাচের দাম কেজিতে 800 থেকে 1000 টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে 3200 থেকে 3800 টাকা। জিরা, দারুচিনি ও গোলমরিচের কেজিতে বাড়ানো হয়েছে 100 টাকা। এদিকে প্রস্তাবিত বাজেট ঘোষণার 2 দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দামও। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কোরবানির আগে গরম মশলার বাজার ঠান্ডা করতে গিয়ে তোপের মুখে পড়লেন ভোক্তার ডিজি। কারসাজি বন্ধের হুঁশিয়ারির পর বাকবিতণ্ডায় জড়ালেন পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ীরা। ডলারের দাম বৃদ্ধি, এলসি জটিলতা আর অযৌক্তিক শুল্ক আরোপের দাম বাড়ানোর দাবি। কারসাজি যদি হয়ে থাকে তাহলে এই মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির ভূমিকাটা কোথায়? আমাদের যাতে কমে বিক্রি করে দেখান না, আমি চ্যালেঞ্জ করলাম। আপনারা আমাদেরকে ওই মুনাফাখোর বিভিন্ন সময় বিভিন্ন তকমা দিতে পারবেন, কিন্তু বাস্তবায়নে আপনারা পূরণ হবে না। মশলা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে চরম গরম ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়। ব্যবসায়ীদের ঘরে বসেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে ভোক্তার ডিজি বলেন, অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে মশলার দাম। কেন হঠাৎ করে এই মশলার উপরে আপনার এই মূল্য বৃদ্ধির প্রবণতা বেশি? ওই জায়গায় কি কোনো ম্যানিপুলেট হচ্ছে? তার কথা শেষ হতে না হতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ব্যবসায়ীরা। ডিজির বক্তব্যের বিরোধিতা করে ব্যবসায়ীরা দাবি করেন, কোনো সিন্ডিকেট নয়, ডলার সংকট, এলসি সমস্যা ও অযৌক্তিক শুল্ক আরোপের কারণেই বাড়ছে মশলার দাম। যে পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয় সমন্বয় না করবে সেই পর্যন্ত যত মিটিং করেন না কেন এটার কোনো সুফল ব্যবসা আসবে না। 3000 টাকা শুধু তো ডিউটি চলে যাবে, তো এটা কি আমার দোষ রে ভাই? আপনি এরকম আইন করছেন কেন? বৈঠকে ভোক্তা অধিকারের সব যুক্তিরই তীব্র প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। ক্যাশ মেমোর সাথে আমরা দেখলাম যে মূল্য তালিকায় প্রদর্শনকৃত মূল্যের যে ক্রয় মূল্য দেওয়া হয়েছে তার কোনো মিল নেই। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কালো টাকা সাদা করার সিদ্ধান্তের দায় ব্যবসায়ীদের। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যানের এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ব্যবসায়ীদের 3 শীর্ষ সংগঠনের নেতারা। সতর্ক করে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ এর নেতারা বলেছেন, এনবিআর এর হয়রানি বন্ধ না হলে পিছিয়ে পড়বে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। আর কালো টাকা সাদা করার সুযোগ তুলে নিতে সরকারকে লিখিতভাবে জানাবে এফবিসিসিআই। রিটার্নে যে সমস্ত সম্পদ দেখাতে পারেননি সেই সম্পদগুলো দেখানোর সুযোগ একটি দেওয়ার জন্য ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটি দাবি এসেছিল, সাধারণ মানুষের পক্ষ থেকে একটি দাবি এসেছিল। বাড়তি কর সুবিধা দিয়ে কালো টাকা সাদা করার সিদ্ধান্তের দায় ব্যবসায়ীদের। এনবিআর চেয়ারম্যানের এমন বক্তব্যের 24 ঘন্টা যেতে না যেতেই তা একযোগে প্রত্যাখ্যান করলেন রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএম এর নেতারা। যদি না করা হয় তাহলে অবশ্যই বিনিয়োগে বাধা হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে না। প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বিজিএমএ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যবসায়ীরা বলেন, এনবিআর এর হয়রানির লাগাম টানতে না পারলে পিছিয়ে পড়বে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড। মনে করি শিল্প টিকে থাকলে রাজস্ব আসবে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। নতুন কাস্টমস আইন বাস্তবায়নের আগে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে মতামত নেওয়ার অনুরোধ করছি। একদিকে ব্যাংক ঋণের উচ্চ চাপ, অন্যদিকে বেশি দাম দিয়েও দীর্ঘদিন বয়ে বেড়াতে হচ্ছে জ্বালানি সংকট। এমন অবস্থায় পোশাক খাতের বিদ্যমান উৎসকর 1% থেকে অর্ধেকে নামিয়ে বাজেট চূড়ান্ত করার দাবিও জানান শিল্প মালিকদের শীর্ষ সংগঠনের নেতারা। 2029 সাল পর্যন্ত পোশাক খাতের চলমান সকল ইনসেন্টিভ অব্যাহত রাখা এবং বিকল্প ইনসেন্টিভ পরিবর্তন না করা পর্যন্ত চলমান ইনসেন্টিভগুলো কাটছাঁট না করার জন্য আমরা বারবার অনুরোধ করেছি। প্রস্তাবিত বাজেটে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ তুলে নিতে সরকারকে লিখিতভাবে আপত্তি জানানো হবে বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। এটা আমরা সংশোধনের জন্য আমরা লিখব, যেন ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের অপরাধমূলক কোনো টাকা যেন এখানে এসে এই সুযোগটা নিতে না পারে, সেটার জন্য আমরা। সরকার ব্যাংক থেকে অতিরিক্ত টাকা নিলে ব্যবসায়ীরা ঋণ পাবে না বলেও মনে করে এফবিসিসিআই। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে 1000 মেট্রিক টন মসুর ডাল আমদানি করল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি।
7 টাকা ভর্তুকি দিয়ে প্রতি কেজি বিক্রি হবে 70 টাকায়। বেনাপোল স্থলবন্দর দিয়ে 27টি ভারতীয় ট্রাকে আমদানি হয় মসুর ডাল। প্রতি কেজির আমদানি খরচ 130 টাকা। মান পরীক্ষার পর পণ্য খালাস করে পৌঁছে দেওয়া হবে দেশের বিভিন্ন স্থানে টিসিবির ডিলারদের কাছে। 2022 সালের 1 আগস্ট থেকে দেশের 1 কোটি 1 লাখ পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করে টিসিবি। কার্যক্রমের অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে আবারও শুরু হয় পণ্য বিক্রি। টিসিবির প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে ভর্তুকি মূল্যে পাওয়া যাবে 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 6 কেজি চাল ও 2 লিটার সয়াবিন তেল। এক 1000 মেট্রিক টন ডাল আছে। ইন্ডিয়ার থেকে আমরা 27 গাড়ি এসেছি। টিসিবির ডাল আছে বেনাপোল বন্দরে, এটা খালি হবে। বিভিন্ন টিসিবির গোডাউনে পৌঁছে দেওয়া হবে। সেইখান থেকে ডিলারের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে কার্ড ভিত্তিক মালগুলো বন্টন করা হবে। ডাউলগুলো আমরা দ্রুত দেখে খাওয়ার উপযুক্ত কিনা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে ছাড় করানোর সুব্যবস্থা গ্রহণ করব। শেষ হচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন। ইইউ পার্লামেন্টের জন্য 720 প্রতিনিধি নির্বাচন করতে 27টি দেশের নাগরিকরা ভোট দেবেন। এবার ডানপন্থীরা ক্ষমতা গ্রহণ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে। প্রভাব পড়েছে ইউরোপ পার্লামেন্টেও। ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, ইতালি এবং পর্তুগাল অভিবাসন বিরোধী আইন অনুমোদন করেছে। ফলে ইউরোপে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমবাজার সংকুচিত হয়ে পড়ছে। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন শেষ হচ্ছে রোববার। রোমেও চলছে শেষ মুহূর্তের প্রচারণা। অংশ নেন 5 স্টার মুভমেন্টের নেতা দারিও তাম্বোরানো। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চান বলে জানান। বাংলাদেশিরা কর্মঠ বলে উল্লেখ করেন প্রবাসী এই নেতা। আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে সবাইকে নিয়ে একসঙ্গে বসবাস করতে চাই। আমরা যুদ্ধ বন্ধের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে ক্ষতি হচ্ছে তা থেকেও নাগরিকদের রক্ষা করতে হবে। আমরা বাংলাদেশিরা দেশে খেতে খাই, আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করি। একটা কমিউনিটি ইতালিতে, যে বাংলাদেশি কমিউনিটি, যারা কি করে কর্ম করে খায়, আমরা আমাদের জায়গা থেকে কর্ম করে খাই। গেল 6 জুন থেকে শুরু হয়ে 9 জুন রোববার স্থানীয় সময় রাত 11টায় ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হচ্ছে। দশম ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে মোট আসন সংখ্যা 720টি। সংখ্যাগরিষ্ঠতা পাবে 361 আসনে বিজয়ীরা। বিগত দিনে ইউরোপের 27টি দেশের মধ্যে উল্লেখযোগ্য দেশগুলোতে ডানপন্থী দলগুলোর উত্থান ঘটেছে। এসব নির্বাচনে ইতালির ডানপন্থী দল ব্রাদার্স অফ ইতালি, হাঙ্গেরির ফিডেস, সুইডেনের সুইডেন ডেমোক্রেটস, ফিনল্যান্ডের ফিন্স পার্টি ক্ষমতায় এসেছে। এছাড়া স্লোভাকিয়ার স্লোভাক ন্যাশনাল পার্টি এবং ক্রোয়েশিয়ার হোমল্যান্ড মুভমেন্টের মতো ডানপন্থী রাজনৈতিক দলগুলোর অবস্থান খুবই শক্ত। ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের 5 স্টার মুভমেন্টের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়। সোমবার রাতের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনের ফলাফল প্রকাশ হতে পারে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। প্রথমবারের মতো সুইডেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ উৎসবের আয়োজন করা হলো। পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ছিল এই উৎসব। অনুষ্ঠানে বাংলাদেশি ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার, পোশাক এবং কারুশিল্প মেলার আয়োজন করা হয়। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দূতাবাস প্রাঙ্গণে শনিবার বাংলাদেশ উৎসবের আয়োজন করা হয়। পয়লা বৈশাখ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী এমন আয়োজনে বাংলা গান আর দেশীয় নানা খাবারের আয়োজনের পাশাপাশি ছিল মঙ্গল শোভাযাত্রার আয়োজন। বিপুল উৎসব উদ্দীপনা নিয়ে বাংলাদেশ উৎসবে এমন আনন্দ আয়োজনে দেশটিতে বসবাসকারী বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখবার এই ক্ষুদ্র প্রয়াস আমাদের দূতাবাসের পক্ষ থেকে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎসবে ছিল প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি। অনুষ্ঠানে দেশীয় সাজসজ্জায় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করে। দেশীয় ঐতিহ্যবাহী পোশাক আর নানা রঙের পেস্টুন নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। অনেক বাঙালিরা আসছে, মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি।
খুবই এনজয় করলাম। এমবেসিতে এই ধরনের অনুষ্ঠান নতুন, আগে খুব একটা বেশি হয় নাই। এখন এই নতুন এমবেসিডর আসার পরে সেকেন্ড ইয়ার উনি এটা করতেছেন এবং আমি খুব ভেরি হ্যাপি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের গান আর কবিতা আবৃত্তি এবং স্থানীয় বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় নজরুল রবীন্দ্রসঙ্গীত মুগ্ধ করে প্রবাসীদের। এমন উৎসবে অংশ নিতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। প্রতি বছরই এমন আয়োজনে আশ্বাস বাংলাদেশ দূতাবাসের। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। দেখছেন ভোরের সময়। Regal dressing table, elegant shop design ও perfect leather finishing. Regal furniture, furnish your dream. খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে লিটন হৃদয়ের ব্যাটিং দেখে বাকিরাও আত্মবিশ্বাস পাবে। তাই তো দারুণ মোমেন্টামে শুরু হওয়া এবারে টি-20 বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও ভালো কিছু প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। শ্রীলঙ্কা পরীক্ষায় উতরে এবার মিশন দক্ষিণ আফ্রিকা। ডালাস থেকে পাওয়া দারুণ জয়ের আত্মবিশ্বাসী সঙ্গী করে নিউ ইয়র্কে পৌঁছায় টিম বাংলাদেশ। 10 জুন প্রোটিয়াদের বিপক্ষে নামার আগে ফুরফুরে মেজাজে প্রথম ম্যাচের ভেন্যু ছেড়েছেন নাজমুল হোসেন শান্তরা। কেবল ক্রিকেটাররা নয়, কোচিং স্টাফদেরকেও এদিন হাসি মুখে দেখা যায়। লঙ্কা বধের পর আত্মবিশ্বাসী টিম ম্যানেজমেন্টও। মোমেন্টাম ধরে রেখে বাকি ম্যাচগুলো খেলার প্রত্যাশা জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। এইটা যেটা আমাদের জন্য খুবই দরকার ছিল, প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স লেভেলটা আরেক বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করি এই কনফিডেন্সটা আগামী ম্যাচগুলোতে এটা কাজে লাগবে এবং প্রতি ম্যাচগুলো, আগামী যে ম্যাচগুলো আছে আমাদের প্রথম রাউন্ডের, এই ম্যাচগুলো সবগুলি ম্যাচে নিশ্চয়ই ভালো খেলবে। সবাই পরিশ্রম করছে এবং আমার মনে হয় চেষ্টা করছে যাতে যাদের ফর্ম ফিরে পাওয়ার জন্য যতটুকু কাজ করা দরকার তাদের পিছনে সাপোর্ট স্টাফরাও কাজ করছে। তো দেখা যাচ্ছে যে প্রেশারটা যখন মাঠে নামে, প্রিপারেশনটা ঠিক থাকে, মাঠে যখন নামে তখন তাদের হয়তো অন্যরকম একটা চাপ থাকে। যারা এই চাপটাকে নিয়ে যদি এটাকে খেলতে পারে, প্রেশারটাকে যদি এক পাশে রেখে যদি খেলতে পারে, তারাই কিন্তু সাকসেসফুল হবে। লিটন যেটা করেছে কালকে প্রথম থেকে দেখা যাচ্ছিল যে হি ওয়াজ কোয়াইট কনফিডেন্ট। যে শটগুলো খেলছিল প্রতিটা শটের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স ছিল তার মধ্যে এবং এটা কাজে লেগেছে। আশা করি যারা নাকি এই ইনিংসগুলো দেখেছে এবং যারা হয়তো যে এখন যারা নাকি ওই ধরনের পারফর্ম করতে পারছে না, তারাও এনকারেজ হবে। ক্রিকেটের সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাই ভোল্টেজ ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের কাছে হেরে পাকিস্তান শঙ্কায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় পেতেই হবে ভারতের বিপক্ষে। অন্যদিকে প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে ফুরফুরে মেজাজে রয়েছে রোহিত শর্মার দল। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ক্রিকেট দুনিয়ার রোমাঞ্চকর লড়াই ভারত পাকিস্তান দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেটীয় যুদ্ধ দুই দেশ ছাপিয়ে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তাই তো ফুটবল, বেসবল কিংবা বাস্কেটবলে মেতে থাকা দেশটিও উন্মাদনায় মেতেছে ক্রিকেটের সুপার ক্লাসিকো নিয়ে। কারণ দুই দল যে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের মঞ্চে। রাজনৈতিক বৈরিতার বারুদ ছড়িয়েছে ক্রিকেট মাঠে, যে কারণে দ্বিপাক্ষিক সিরিজে দেখা হয় না দুই দলের। তাই বিশ্বকাপে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ধ্রুপদী লড়াই। ম্যাচটা ঘিরে যতই উত্তাপ থাকুক, বিশ্ব মঞ্চে ভারতের সামনে পাকিস্তান বরাবরই অসহায়। টি-20 ফরম্যাটে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে 7 বার, যেখানে 5 ম্যাচই জয় পেয়েছে টিম ইন্ডিয়া আর একটি জয় পাকিস্তানের। পরিত্যক্ত হয়েছে 1 ম্যাচ। রোহিত শর্মার দল বিশ্বকাপ মিশন শুরু করেছে দারুণ এক জয় দিয়ে। আইপিএলে দুর্দান্ত সময় কাটানো সব ক্রিকেটার আছেন ফর্মে। তবে পাকিস্তানের বিপক্ষে যখন মাঠে নামবে দল, তখন বাড়তি চাপ তো থাকছেই। একটা সময় ভারত নির্ভর করত তাদের ব্যাটসম্যানদের উপর, তবে টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাক বিশ্বের অন্যতম সেরা। তাই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বুমরা, আর্শদীপ, সিরাজ, পান্ডিয়ারা নিজেদের ছালিয়ে নিয়েছেন। অন্যদিকে একই সঙ্গে দুই মর্যাদা রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। কারণ ভারতের বিপক্ষে এই ম্যাচ হারলে বাবর আজমের দলকে অনেকটা ছিটকে যেতে হবে বিশ্বকাপ মঞ্চ থেকে। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিশ্ব মঞ্চে জয় পাওয়ার পাশাপাশি নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে জয় ব্যতীত ভাবার সুযোগ নেই। বাবর আজমের জন্য দুশ্চিন্তার বিষয় দলের বাজে ফর্ম। প্রথম ম্যাচে নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে খাদের কিনারে দল। তাছাড়া ইনজুরির কারণে ইমাদ ওয়াসিম খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে দুই দলের জন্য চিন্তার বিষয় নাসাউয়ের উইকেট।
যদিও মাঠের সংস্কার করা হয়েছে ভারত পাকিস্তান ম্যাচের জন্য। নিউ ইয়র্কে টসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতের শক্ত ব্যাটিং লাইন আপকে রুখতে হলে শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রৌফদের নিতে হবে বাড়তি দায়িত্ব। পাশাপাশি ব্যাট হাতেও ভূমিকা রাখতে হবে বাবর সহ রিজওয়ান, ফখর, ইফতেখার, শাদাবদের। এখন দেখার পালা ভারত তাদের দাপট ধরে রাখে নাকি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান মর্যাদার সঙ্গে বিশ্বকাপে নিজেদের অবস্থান টিকিয়ে রাখে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। কাতার পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এদিন আলাদাভাবে কাজ করেছে টিম ম্যানেজমেন্ট। এদিকে শেষ ম্যাচে পারফরমেন্স ধরে রেখে লেবাননের বিপক্ষে জয়ের প্রত্যাশা বাংলাদেশের। জয় না আসলেও পয়েন্ট হারাতে চায় না কাবরেরার দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রমাণ করে এখন লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে কাতারে বাংলাদেশ ফুটবল দল। দোহার পৌঁছেই অনুশীলন শুরু করেছে লাল সবুজ। প্রথম দিনের অনুশীলনে ফুটবলারদের ফিটনেস নিয়েই কাজ করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে লেবাননের বিপক্ষে মাঠে নামার আগে জামালদের আরেক প্রতিপক্ষ কাতারের গরম আবহাওয়া। তাই শুরুতেই গুরুত্ব পাচ্ছে খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়। জিম সেশন শেষে আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে আলাদাভাবে কাজ করেছে টিম ম্যানেজমেন্ট। বাছাই পর্বে এখন পর্যন্ত একমাত্র পয়েন্ট এসেছে লেবাননের বিপক্ষেই। তাই এই ম্যাচেও পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ। উভয় পক্ষের জন্য ডু অর ডাই, তারা চাবে যে তারা এই ম্যাচটা জিততে, আমরাও চাবো আমরা এই ম্যাচটা জিততে। সো এটা একটা কম্পিটিটিভ ম্যাচ হবে। আশা করব যে আমরা এখান থেকে অ্যাটলিস্ট আমরা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে জয়, নাহলে এখান থেকে ইনশাল্লাহ এক পয়েন্ট নিয়ে হলে আমরা দেশে ফিরব। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রমাণ দিয়েছে বাংলাদেশের রক্ষণভাগ। লেবাননের বিপক্ষে আগের ম্যাচের পারফরমেন্স ধরে রেখে জয় তুলে নেয়ার প্রত্যাশা ফুটবলারদের। অস্ট্রেলিয়া ম্যাচের স্ট্রং সাইডটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি লেবাননের এগেনস্টে, তো আশা করতেছি আমাদের টিম ভালো করবে এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা দেশে ফিরতে পারবো ইনশাআল্লাহ। মঙ্গলবার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আর টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন নরেন্দ্র মোদী। প্রস্তুত দিল্লি। যোগ দেবেন শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এবং লঙ্কা বধের পর এবার মিশন দক্ষিণ আফ্রিকা। ডালাস থেকে আত্মবিশ্বাস সঙ্গী করে এখন নিউ ইয়র্কে টিম বাংলাদেশ। ক্রিকেটারদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আসবে বললেন তামিম। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।